শুভজিৎ, যে প্রসঙ্গটা উঠছিল দুর্নীতি, এবং দুর্নীতির প্রসঙ্গ যখন উঠছে আমরা কি দেখেছি, মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই ছবি এখনো চোখের সামনে স্পষ্ট। দুর্নীতি হয়েছে যদি সেটা প্রমাণিত হয় তখন সেটাকে স্ট্যাম্প দেওয়া হয়। যতক্ষণ প্রমাণ না হয় ততক্ষণ সেটা দুর্নীতি বলা যায় না। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের নামে অনেক দুর্নীতি আছে, সেটা কিন্তু প্রমাণিত এখনো যেহেতু হয়নি সেভাবে, তাই আমরা বলতে পারি না। আমার এখানেই প্রশ্ন সঞ্জীব বাবুর কাছে। সঞ্জীব বাবু, ঠিক কিন্তু যে সারদার সিবিআই তদন্ত শুরু হয়েছিল 2014 সালের মে মাসে, হাইকোর্ট অর্ডার, আদালত হাইকোর্ট অর্ডার দিয়েছিল। দুই হচ্ছে নারদা, তারপর এই যে পরপর কোথাও সিবিআই কোথাও আমরা দেখি ভোটের সময় এসে তাদের তৎপরতা বাড়ে, কিন্তু এখনো পর্যন্ত এই কেসগুলোর কিনারা কোথায় করতে পারছে এজেন্সি? ম্যাডাম, অদ্ভুত ভাবে কোন অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হয় জানি না, সিবিআই আসার আগেই সেখানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মচারীরা গিয়ে যেরকম অভয়াকাণ্ড, সেখানে গিয়ে তারা সেই নথিগুলোকে ডিস্ট্রয়েড করে দিচ্ছে। ম্যাডাম, দিচ্ছে তো? তাহলে নথিগুলো যদি ডিস্ট্রয়েড হয় তাহলে সেখানে প্রমাণিত হবে কি করে? অর্পিতার খাটের তলায় যে কোটি কোটি টাকা তো ডিস্ট্রয় করতে পারেনি আপনার কথা মতো, সেই ছবি তো দেখা গেছে। তাহলে পার্থ চ্যাটার্জি জেল থেকে ছাড়া পেলেন কি করে? ম্যাডাম, এটা তো এখনো ছাড়া পেয়েছেন জামিনে ম্যাডাম, তার মানে এই না যে তিনি ক্লিন চিট পেয়ে গেছেন, যে কোনো মুহূর্তে তাদের ডাক পড়তে পারে ম্যাডাম। তার মানে তো এটাও নয় যে সে দুর্নীতিতে যুক্ত, এখনো পর্যন্ত ক্লিন চিট পায়নি। আপনার পাল্লা তো এটাও হয়, জামিনে ছাড়া মানে সেটা ক্লিন চিট নয় ম্যাডাম, একদম। কিন্তু তার মানে এটাও নয় যে সে দুর্নীতিতে যুক্ত। না, তার মানে এটা না যে অঘটন ঘটেনি, এটাও তো নয় যে ঘটনা ঘটেছে। তাহলে পার্থ চ্যাটার্জির হয়ে আপনার দল কি মনে করে পার্থ চ্যাটার্জি কারো হয়ে বলছি না, আমি বলছি উনি যেটা বললেন ক্লিন চিট দেয়নি, একইভাবে মধ্যপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী যিনি ছিলেন শিবরাজ সিং চৌহান, তাকেও কিন্তু ক্লিন চিট দেয়নি। ভোটে যখন দাঁড়িয়েছিল তখন তারা একটা খসড়া দিতে হয়, কার কত সম্পত্তি রয়েছে সেটা দিতে হয়। তাদের সেই সম্পত্তি আর আজকের সম্পত্তি 5 বছর সম্পত্তির কথা বলবেন না। বিজেপি 2014 সালে ক্ষমতায় এসেছে, তারপর 1000 কোটি টাকা দিয়ে 2 বছরের মধ্যে দিল্লিতে অত বড় পার্টি অফিস বানালো কি করে? দেখুন দুর্নীতি, আপনি উত্তর দিন। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির, সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির 2014 বিজেপি দিল্লিতে ক্ষমতায় এসেছে, 1 বছরের মধ্যে 1000 কোটি টাকা খরচ করে অত বড় পার্টি অফিস কি করে বানালো দিল্লিতে? এ থেকে 1 বছরে 1000 কোটি, যত ধরনের দুর্নীতি উত্তর দেবেন না আপনি, বলেই যাবেন। এরা যে এ থেকে জেড পর্যন্ত সব সবাই দুর্নীতি তর্কযুদ্ধ হচ্ছে, উত্তর দিন। না, দুর্নীতি তো অবশ্যই এই রাজ্যে দুর্নীতি রন্ধে রন্ধে। 26,000 চাকরি বাদ চলে গেল, 26,000 চাকরি, টাকা নিয়ে চাকরি দেবে বলে চাকরি করে সেখান থেকে চাকরি করে বছরে 2 কোটি চাকরি, তৃণমূল 213 2 কোটি চাকরি তৃণমূল জিতছে। প্লিজ এক এক করে সুনীত বাবু, এক সেকেন্ড, বাকিদের বলতে আমরা দেখেছি নারদাতে টাকা নিচ্ছে বিজেপির দপ্তর থেকে, সেটা সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, এবং সেখানে শুভেন্দু অধিকারীও টাকা নিচ্ছে, সৌগত রায়ও টাকা নিচ্ছে, দুটোই আমরা দেখেছি। স্বাভাবিকভাবে আবার বিজেপি অফিসে সেই সাংবাদিক সম্মেলনে যিনি ছিলেন জয়প্রকাশ মজুমদার, তিনি এখন তৃণমূল কংগ্রেসে। এবং সব থেকে বড় জিনিস যেটা, যে সারদা, নারদা, র্যামেল, রোজ ভ্যালি থেকে আরম্ভ করে চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, কোন তদন্তই ইডি শেষ করতে পারেনি। এখানে আমরা দাঁড়িয়ে বলছি একটা সেটিং আছে বলেই এখানে জেলে ঢোকাতে চায় না, এ কথা আমাদের কথা না, বিজেপির যিনি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন এ কথা, যে বোঝাপড়া আছে। এটা অস্বীকার করার কিছু নেই, বোঝাপড়া না থাকলে এই জিনিস হতে পারে না, এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় থাকুক এটা বিজেপি চায়। সঞ্জীব বাবু, এইটা কিন্তু বারবারই বামেদের তরফ থেকে বক্তব্য যে এখানেও সেটিং, যে কারণে এত কেসে এত এজেন্সি তৎপরতা সত্ত্বেও আসলে কোনোটার কিনারা হয় না। দেখুন ম্যাডাম, এটা হচ্ছে উনি একটা রাজনৈতিক দলের এখানে হয়ে এসছেন, তো স্বাভাবিক কারণে ওনার রাজনৈতিক দলের এজেন্ডা বা ওনার রাজনৈতিক ভাবে যে মতাদর্শ উনি সেটাই প্রজেক্ট করবে। উনি যেটা বলছেন এটা একান্ত ওনার ব্যক্তিগত অভিমত। টিএমসি এরা যে ক্ষমতায় থাকুক কি থাকুক না, সেটা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডে আপনারা বুঝতে পারবেন যে বিজেপি কর্মকাণ্ড এখনই বয়ে যাচ্ছে। এই যে আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে সমস্ত দল মিলে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ডাকলেন, তৃণমূল পার্টিসিপেট করেনি, তার মানে কি সাহায্য করেছে? এই যে নাকাব বোরকা যে আন্দোলনে সবাই বোরকা যার ইচ্ছা সে পোশাক পরবে, এটা নিয়ে যখন
আন্দোলন হলো, যখন সবাই আসলো, তৃণমূল সেখানে অ্যাকসেপ্ট করেনি, বিজেপিকে সহযোগিতা করেছে। এরা দুজনই একে অপরের পরিপূরক। আর বিজেপি যতদিন থাকবে পশ্চিম বাংলায় বল তবিয়তে তৃণমূল থাকবে। কারোর ক্ষমতা নেই, ইনার মতন হাজারটা বিজেপি আমি বলি- পারবেন না তাড়াতে, এক সেকেন্ড, শুভজিৎ, তৃণমূলকে তাড়াতে পারবেন না। শুভজিৎ যখনই বিজেপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করে বিজেপি বিরোধী দলগুলো, শেষ মুহূর্তে গিয়ে তৃণমূল কংগ্রেস তারা বেঁকে বসে, তারা কখনো অ্যাবস্টেইন করে, কখনো তারা সেই সিদ্ধান্ত থেকে সরে থাকে, সেটিং এর অভিযোগ করছেন মহিবুল বাবু। আমি বলিনি প্রথমে, বিজেপির বন্ধু এবং কংগ্রেসের বন্ধু দুজনেই আছেন। আপনারা পার্লামেন্টে এবং সিপিএম এর বন্ধু যিনি আছেন, বলছি দিল্লিতে কংগ্রেস সিপিএম এক থাকছে, পশ্চিমবঙ্গে এমন কি হলো তারা এক থাকছে না? কারণ কি? কারণ তো আমরা বুঝতে পারছি না। আর বিজেপিকে বলি, 2019 সালে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, 2024 সালে আপনারা হিন্দি জোটের স্যার, কথাটা বলতে দিতে বলুন হবে। একটু প্লিজ। এক সেকেন্ড, বলতে দিতে হবে। আপনি আমি এতগুলো প্রশ্ন, না আপনি বলুন না শুভজিৎ, এতগুলো বলুন প্রশ্ন please। উত্তর দেননি। বলুন। আমি বলি, সবাই বলছে, শুভজিৎ, এনডিএ আপনি বলুন। আপনাদের কিন্তু এবার শরিক হয়ে সরকার গঠন করতে হয়েছে দিল্লিতে, এবং সামনের লোকসভা ইলেকশনে সরকার গঠন হবে কিনা সেটা প্রশ্নের মুখে। কিন্তু 26 সালে তৃণমূল ক্ষমতায় আসছে এবং বিজেপি 50-এর নিচে নামছে, এটা সুনিশ্চিত। এবং বনগা উত্তরও হাঁটতে চলেছেন। এর আগের বিধানসভা নির্বাচনে আপকি বার 200 পার ছিল। এবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে প্রেস কনফারেন্স করলেন, সেই সময় তাকে নির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন 2/3, অর্থাৎ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার করব। কিন্তু সত্যি বাস্তব যা পরিস্থিতি, আপনারা যে মাঠে ঘাটে রাজনীতি করছেন, আপনাদের কি মনে হয় কত আসন পাবেন? ম্যাডাম 70 লাখ চলে গেছে বাদ। হ্যাঁ, কাদের ভোটে ক্ষমতায় আসছে, বাদের হিসাব কেন করছে, এত কত জ্বালা, বাদ গেলে কত কেন এত থাকবে। কষ্ট, সেটা তো পরিষ্কার। সেটা সবাই জানে, সারা রাজ্যের মানুষ জানে, সবাই জানে। আজকে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দেশের 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোথাও চেঁচামেচি হয়নি, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই চেঁচামেচি। কিসের যন্ত্রণায়? ম্যাম 70 লাখ অলরেডি বাদ চলে গেছে, 50 লাখ এখনো পর্যন্ত ভেরিফিকেশন চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কাদের ভোটে কিভাবে জিততো সেটা পশ্চিমবঙ্গ মানুষের কাছে। স্যার বলছি, আসামে Wait করুন ম্যাডাম। স্যার আসামে বিধানসভা নির্বাচন তো, আসামের ব্যাপারটা অন্যরকম, আসামের আপনি বলতে দিন। ব্যাপারটা অন্যরকম। বলতে দিন। আসামে বিধানসভা নির্বাচন, সেখানে এসআইআর হবে না। আর আসামের পাশেই তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে বলতে দিতে হবে। বাংলাদেশ থেকে অ্যাফেক্টেড হলে আসামেও হবে, পশ্চিমবঙ্গেও হবে, দুদিকেই হবে, একদিকে তো হবে না, তাই তো? তাহলে আসামে আপনাদের ক্ষমতায় আছেন বলে এসআইআর হবে না, পশ্চিমবঙ্গে বিরোধী ক্ষমতা, তৃণমূল ক্ষমতায় বলে এসআইআর করে ওদেরকে চাপতে হবে, হয় না? 12টা রাজ্যের মধ্যে 12টা রাজ্য, যে রাজ্যে এসআইআর হচ্ছে, তা 12টা রাজ্য আমি বলতে দিতে হবে, বলতে দিতে হবে। তাহলে সেখানেও বিজেপি শাসিত অনুপ্রবেশ রাজ্য যদি আছে, হয়, বলতে দাও। পাকিস্তান থেকে হবে, নেপাল থেকে হবে, আসাম নিয়ে বললে হবে না, বাংলাদেশ বলতে থেকে দাও। হবে, 11টা সাগর থেকে অনুপ্রবেশ হবে না। 11টা আপনি রাজ্যে ভুল করছেন, এসআইআর হয়েছে, তামিলনাড়ু কেরালা এসআইআর করছেন, সেখানেও BJP, সমুদ্র থেকে সেখানে অনুপ্রবেশ BJP কত আছে। হবে? তাহলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এসআইআর যদি হচ্ছে। হয় তাহলে বর্ডার এত লাগোয়া কান্নাকাটি, হবে, এত যন্ত্রণা, বর্ডার এত কষ্ট, লাগোয়া যে সমস্ত শুধুমাত্র একটা ভারতবর্ষের কারণে, রাজ্য, যে দিদি, সেটা দুধেল পশ্চিমবঙ্গ ভাইয়েরা, হোক, আসাম হোক, তারা এসআইআর আজকে হলে তাদের ভোটগুলো দুদিকেই বাদ হতে যাচ্ছে। হবে, একদিকে তাদের নয়। উপর ভিত্তি করে এ রাজ্যে ক্ষমতায় বিচারিতা আছে, করা উচিত আমি নয়। শুভজিৎ এবং সঞ্জীব বাবু যন্ত্রণা দুজনকে সেখানে। একটু থামাবো। আমি এবার যে দুজনের কাছে যাব, জাস্ট কিছুদিন আগে পর্যন্ত তারা একে অন্যের হয়ে কথা বলছিলেন, ডিফেন্ড করছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে একটু বিরহের পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেস জানিয়ে দিয়েছে 294টা আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, অর্থাৎ জোটটা হচ্ছে না। এবং আপনাদের এই যে আসন সমঝোতা, এমনকি ফ্রন্ট শরিকদের মধ্যে, সেটা নিয়েও নানা রকম এই মুহূর্তে জটিলতা চলছে। আমি আগে উল্লেখ করলাম যে প্রতিকূল আজকেই জয়েন করেছে তৃণমূল কংগ্রেসে, হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের দেখা হওয়া নিউ টাউনের একটি হোটেলে, সেটা নিয়ে প্রচুর আমরা ঢেউ উঠতে দেখেছি। কি মনে হয়, আপনারা খাতা খুলতে পারবেন বিধানসভা নির্বাচনে? না, একটা বিষয় প্রথমে শুভজিৎ যেটা বললো, যে সারা দেশে আমরা বিজেপিকে পরাস্ত করতে চাই, কারণ দেশ নয়া ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে। এবং আমরা বুঝতে পারছি পরিষ্কার, এক দেশ এক ব্যক্তি এক ভাষা এক রাষ্ট্র, এক দেশ এক ভোট, এই জায়গাতে নিয়ে গিয়ে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা সারা দেশে কায়েম করতে চায়। সেই কারণেই সারা দেশে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করে কেরালে এক হচ্ছে, কেরালে এক হচ্ছে, আমি বলেনি কেরালেও তো নির্বাচন। আমি বলিনি, রাজ্যে রাজ্যে ভিন্ন পরিস্থিতি আছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলাতেও যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে দিল্লিতে তৃণমূল অনেক সময় থেকেছে ইন্ডিয়া জোটের সাথে, থাকেনি তা নয়, কখনো থেকেছে কখনো সরে গেছে আছে।
কিন্তু পশ্চিমবাংলাতে আমরা তৃণমূল এবং বিজেপি উভয়কে পরাস্ত করতে চাই বলে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলাম। এবার কেন কংগ্রেস থাকবে না সেটা কংগ্রেসকে ঠিক করতে হবে, কংগ্রেস ঠিক করবে, তাদের ভাবনা, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক করা। আর কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে বামপন্থীদের কোনো বোঝাপড়া হতে পারে না। কোনো ব্যক্তির সাথে কেউ কথা বলা মানেই তার সাথে রাজনৈতিক বোঝাপড়া নয়। কেউ কথা বলতে চাইলে কথা বলবে, সে শত্রু হলেও কথা বলবে, কথা না বলাটা কোনো অপরাধ নয়। আমি আপনার কাছে আসবো, কেন 294টা আসনে আপনাদের এককভাবে লড়ার এই সিদ্ধান্ত, এবং এই যে বনগাঁ যেখানে আমরা আজকে ভোটের ক্যারাভান নিয়ে এসেছি, এখানে 2016 পর্যন্ত যদি আমরা দেখি যে সেখানে বাম এবং কংগ্রেস মোটামুটি ভাবে তারা এই বনগাঁয় তারা প্রাসঙ্গিক ছিল রাজনৈতিকভাবে। সেখানে দাঁড়িয়ে আপনাদের এই যে ভোট ভাগটা, সেই ভোট ভাগটা আপনাদের মানে নেগেটিভ ভাবে, নেতিবাচক ভাবে আপনাদের ওপর প্রভাব ফেলবে না? মেন কথা হলো জাতীয় কংগ্রেস একটা সর্বভারতীয় দল। ভারতবর্ষের বহু রাজ্যে এখনো জাতীয় কংগ্রেসের আছে। জাতীয় কংগ্রেস দেখেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এআইসিসির সদস্য আছেন, যারা আমাদের 2006 পর্যন্ত কখনো বামেদের কখনো কংগ্রেসকে আমরা মোটামুটি এখানে এর কংগ্রেস এখন দেখছে তারা যদি একা একা লড়ে তাদের ফলাফল আরো ভালো হবে। কারণ যে বিজেপি এবং তৃণমূল, পশ্চিমবাংলায় তৃণমূল এবং ভারতবর্ষে বিজেপি, এদের প্রতি মানুষ তীত বিরক্ত হয়ে গেছে। তারা দ্বিতীয় জায়গা খুঁজছে। সিপিআইএম এর সঙ্গে যাচ্ছেন না কেন? তারা সিপিআইএম এর সঙ্গে যাচ্ছেন না কেন? কংগ্রেস একা লড়লেই যথেষ্ট ভালো ফল করবে, অন্যান্য বার থেকে যথেষ্ট ভালো ফল করবে। সেই জন্য কাউকে শরিক না করে নিজের মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে কংগ্রেস লড়াই করবে, এই সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কাউকে দোষক না রেখে নিজে লড়বো, নিজে দেখবো। মানুষ চাইছে কংগ্রেস আসুক। কিন্তু গত 10 বছর ধরে ইনফ্যাক্ট আমরা দেখেছি এমনকি সিপিআইএম তাদের পার্টি লাইনের বাইরে বেরিয়ে তারা নিজেদের পথ অনেকটা বদল করে তারা কংগ্রেসের সঙ্গে সমঝোতায় গিয়েছিল, এবং তারপরে অধীর রঞ্জন চৌধুরী তার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরা শুভঙ্কর সরকারের আশা, এরপর তার 294টা আসনে একক লড়াইয়ের ঘোষণা। এর সিগনিফিকেন্স কতটা? এবং ইতিমধ্যে তো শুভঙ্কর সরকারকে নিশানা করছেন সিপিআইএম এর একাধিক নেতা। আমাদের বামফ্রন্টের সঙ্গে জোট করেও খুব আহামরি পরিবর্তন ফল কিন্তু হয়নি। সামান্য 2-1টা ফল হয়েছে, এবং এর থেকে কংগ্রেস উপর নেতৃত্ব মনে করছেন কংগ্রেস যে ইতিহাস, যে ভারতবর্ষের ইতিহাস, সেই ইতিহাস মানুষ যদি খাবে তাহলে ভারতবর্ষকে একমাত্র কংগ্রেসই রক্ষা করতে পারে ধর্মনিরপেক্ষভাবে, এবং সেই বিদেশির হাত থেকে কেড়ে নিয়ে দেশটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়েছিল। সেই সব তৃণমূল কংগ্রেসের প্রতি সফট হয়েছে ইদানিংকালে? না, সফটওয়্যার কোনো কারণই নেই। কারণ কংগ্রেসের থেকেই তো তৃণমূলের জন্ম। এরা তো কংগ্রেসের থেকে এসছে। আমাদের তো সফটওয়্যার কোনো কারণই নেই। কারণ সমুদ্রে গিয়ে নদী মিশবে, নদীতে গিয়ে সমুদ্র মিশবে না। এখনো ভারতবর্ষের কংগ্রেস সমুদ্র। একটা বাইনারিকে যদি আমরা ভাঙতে পারি, যে ধর্মীয় বাইনারি এই রাজ্যে তৈরি করা হচ্ছে, সেই বাইনারিকে যদি ভাঙতে পারি, রুটি রুজির আন্দোলন সেটাকে যদি সামনে আনতে পারি, তাহলে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার জন্য হুমায়ুন কবিরের মন বুঝতে হয়। বাইনারি মানুষ ঠিক করবে। হুমায়ুন এত আপনারা ধর্মীয় বাইনারি ভাঙতে চাইছেন যে হুমায়ুন কবিরের মন বুঝতে মোহাম্মদ সেলিমকে চলে যেতে হলো। এটা হুমায়ুন কবিরের সাথে কি কোথাও কোনো আসন সমঝোতা হয়েছে? সেটা পরে হুমায়ুন কবির একজন মানুষ যদি কথা বলতে চায়, বরং হুমায়ুন কবির বলে দিচ্ছেন সিপিআইএম কে শূন্য থেকে মহাশূন্যে পাঠাবো। একজন যদি কথা বলতে চায়, কেউ কথা বলবে না। আমাদের অবস্থান স্পষ্ট, সেটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। পুরনো গান আছে, মনো দিল না বধু, মনো নিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। মন বুঝতে গেলেন, মন পেলেন না, বরং মনে আরো মন বোঝার ব্যাপার নয়, অবস্থানটাকে স্পষ্ট করাটাও ব্যাপার। শুধু মন বোঝার ব্যাপার নয়, কি চাই সেটা বোঝা, এবং এটাও আমাদের অবস্থানটাকে স্পষ্ট করা যে আমরা কি চাই। আমরা খুব সংক্ষেপে প্লিজ কথা না। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কংগ্রেসের ঘর থেকে আসা, কংগ্রেস হাত ধরে কংগ্রেসের ঘর থেকে আসা। আচ্ছা আর একটা বিষয়, বামফ্রন্টের কথা যদি বলি, রাজ্যের বিরোধী দলনেতা, আজকে আমি বলছি ম্যাডাম, আজকে বামফ্রন্টের কথা যদি বলি, সারা রাজ্যে টিএমসি, এই রাজ্যে টিএমসির বিরোধী হচ্ছে কে? বিজেপি। আপনি কোথাও দেখেছেন যে সিপিএম কংগ্রেসের উপর আক্রমণ হচ্ছে? আক্রমণটা কাদের উপর হচ্ছে?
আক্রমণটা হচ্ছে শুধুমাত্র বিজেপির উপরে, কেস কামারি বিজেপি খাচ্ছে। আরে তাহলে বিজেপি এর থেকে তপন পরিষ্কার, সিকদারকে তো তাহলে এনেছিলেন, এর থেকে তো এই তৃণমূল পরিষ্কার মমতার যে হাত ধরে আজকে- ছিল আজকে তপন TRS সিকদার। একদম ভুল কথা। কংগ্রেস এবং বামপন্থীর CPM এর আক্রান্ত পার্টি হচ্ছে, চলছে। হাজার হাজার মামলা হচ্ছে সেটা কোথায় বুঝতে বামপন্থীদের পারছেন তো বিরুদ্ধে। ম্যাডাম? এক সেকেন্ড, খুব সংক্ষেপে, আমি বলি যে খুব সংক্ষেপে, আস্তে। আমি যতগুলো প্রশ্ন করেছি আমার বিজেপি যতগুলো প্রশ্ন করেছি আমার বিজেপি বন্ধু উত্তর দেয়নি, আমি চাইছো না আর লাস্ট একটাই প্রশ্ন করে উত্তর শেষ করবো। আপনার কোশ্চেনের উত্তর আর দুবার করে রিপিট বলতে করছেন, দিন, স্যার, বলতে স্যার, হয়ে দিন, গেছে। বলতে দিন। আর লাস্ট আরেকটাই প্রশ্ন করে আর কিছু বলে আমি শেষ করতে চাই। এটা হলো, আমি ওখানে দাঁড়িয়ে শুনছিলাম 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, তাই টাকা আটকে দেওয়া হয়েছে। অথচ দিল্লির সরকার রিপোর্ট দিল 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। আপনি রিপোর্টটা দেখে নেবেন। তাহলে টাকা আটকায় কি করে? তাহলে 1 নম্বরে কোথা থেকে রাজ্য সরকারের টাকা দিয়ে করছে? আরে ও তারপর- রাজ্য সরকারের টাকা দিয়ে আপনি করছে? যদি- দিদি, আপনি টাকা আটকায়, যদি কোথা না- থেকে টাকা আটকে স্যার, দিচ্ছে? স্যার কথা বলতে দিন। দাঁড়া। এক সেকেন্ড। স্যার আমি বলছি 100 দিনের কাজে দুর্নীতি হয়ে থাকলে সেই জন্য টাকা আটকানো হয়েছে। আপনি শেষ করতে দিন। আচ্ছা, আমি এক সেকেন্ড, আমি 100 দিনের শান্তনুর কাছে আসবো। আমি একটু বলুন। এখানে স্যার, এক সেকেন্ড, আরেকটা, কথা আরেকটা, হয়েছে, হয়ে গেছে। এটা এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। আমি শান্তনুর কাছে আসবো। শান্তনু, জাস্ট এই সামনে যে দিদি বসে আছেন, হ্যাঁ, এক এক করে ভাই ধৈর্য ধরতে হবে, প্লিজ বলুন, প্লিজ 5 থেকে কোনো কথা নয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, তার আগে আমি বলি, আমাদের মুখ্যমন্ত্রী যেমন কবি, সাহিত্যিক, উকিল, জজ, আপনি দেখলাম- প্রশ্ন করুন, কাকে হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, করবেন আগে করছি। বলুন। অভয়ার তিলোত্তমার কাণ্ডের সময় কেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেলেন না তার বিচারের জন্য? ধন্যবাদ। না গিয়ে তার মেয়ের বাড়ি গিয়ে পৌঁছে বললেন টাকা দিয়ে মুখ বন্ধ করে তোমার মেয়ের কেস তুলে নাও। এটা কেন হলো? সেদিন উত্তর কেন নেব। বিচার? এক সেকেন্ড, ধৈর্য ধরুন, উত্তর নেব। হ্যাঁ, বলছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা সম্মান করি, বঙ্কিম দা কবে না, হলো ওটা জানি তো- না। এবং আরেকটা কথা শুনে নিন, রামকৃষ্ণ পরমহংসদেব কবে স্বামী রামকৃষ্ণ হলো, কিন্তু আরজিকর কবে নির্দিষ্ট স্বামী ভাবে- রামকৃষ্ণ হলো জানি না। শুভজিৎ, আমরা একটাই কথা এক সেকেন্ড, বলি, শুভজিৎ প্রশ্ন আরজিকর কাণ্ড নিয়ে। এক সেকেন্ড, শুভজিৎ নির্দিষ্ট প্রশ্ন, এক সেকেন্ড বসুন। আরজিকর কাণ্ড নিয়ে উত্তর দিন। আরজিকর কাণ্ড নিয়ে কি হয়েছে? বিকৃত করা হয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে বিকৃত করা হয়েছিল। আরজিকর কাণ্ড নিয়ে যারা ফান্ড তুলেছিল তার প্রকাশ্য এসে গেছে, আমাদের টিভি নিউজেও দেখেছি। শুধু লাস্ট একটাই কথা বলে যাই, তৃণমূল কংগ্রেস, ম্যাম বলতে দিন, পশ্চিমবঙ্গের বলো। স্বাধীনতা আছে, সবাই শুভজিৎ, বলতে বলো। পারেন। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র মানে তৃণমূল কংগ্রেস শুধু নির্বাচন মানে নয়। গণতন্ত্র মানে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে সবার অংশগ্রহণ। আর বাংলা এবং বনগা আগামী দিনের নির্বাচনে বুঝিয়ে দেবে তারা বাংলার নিজের মেয়ের পাশেই আছে। এক সেকেন্ড, এদিক থেকে শান্তনু, এদিক থেকে 2019 থেকে তো এক 2019 সেকেন্ড, থেকে তো বুঝেই আসছে। এক সেকেন্ড, একটা প্রশ্ন, না এবার চুপ করতে হবে ম্যাডাম, এবার চুপ করতে হবে। প্রশ্ন করেছেন, না এটা করা যাবে না। প্রশ্ন করেছেন, বসুন। আরজিকর প্রসঙ্গ বারবার করে উঠে আসছে, এটা একটা অবশ্যই একটা বার্নিং ইস্যু। প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিজেপির যিনি আছেন তার কাছে প্রশ্ন, যে এই আরজিকর ইস্যুতে আপনাদের বা আমাদের সকলের প্রধানমন্ত্রী তিনি বা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একবারের জন্য কলকাতায় এসে অভয়ার বাবা মার সঙ্গে দেখা করেননি কেন? উত্তর এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি এখানে একটু অ্যাড করব। সঞ্জীব বাবু একটু অ্যাড দেখুন। করব। সঞ্জীব বাবু অ্যাড করব। এক সেকেন্ড, সঞ্জীব বাবু অ্যাড করব। দেশের প্রধানমন্ত্রী বা সঞ্জীব বাবু, স্বরাষ্ট্রমন্ত্রী আসেনি কেন? সঞ্জীব আপনি বাবু, বলছেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ম্যাডাম, বলুন। তাহলে একটু ধৈর্য ধরুন এক সেকেন্ড। সেটা হচ্ছে, আমরা সন্দেশখালির সময় দেখেছিলাম যে সেই সময় রেখা পাত্রকে আপনারা ক্যান্ডিডেট করেছিলেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী তাকে ফোন করে শক্তি স্বরূপা বলে তাকে অভিহিত করে তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, তার সঙ্গে দেখা করেছিলেন। এখানে যে প্রশ্ন, যে কেন আরজি করের যিনি নির্যাতিতা তার পরিবারের সঙ্গে গিয়ে তারা দেখা করলেন। ম্যাডাম, শুভেন্দু অধিকারী গেছেন, শুভেন্দু উনি অধিকারী প্রধানমন্ত্রী গেছেন, বা তার কেন্দ্রীয় প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন। দেখুন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা তাদের প্রশাসনিক অনেক রকম কার্যক্রম থাকে। ম্যাডাম, একটা দেশ চালানো দেশের প্রধানমন্ত্রী সে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তার প্রতিনিধি হিসাবে শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছেন এবং প্রধানমন্ত্রীর যে বার্তা, অমিত শাহ যে বার্তা, সেটা শুভেন্দু অধিকারীকে তার পরিবারকে দিয়েছে। আমরা দেখেছি, আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সবকিছু দেখেছি। আচ্ছা, আপনি বলতে পারবেন না, তাহলে সেখানে শান্তনু, কিন্তু এক আপনি সেকেন্ড, এটা বলতে পারবেন না শান্তনু, যে সেখানে এক বোন রয়েছেন ওখানে, বাদিকে তোমার বাদিকে, হ্যাঁ, এখানে সবার বলা যায় সামনে, না এক সেকেন্ড, যে প্রধানমন্ত্রী সবার সামনে, বা মুখ্যমন্ত্রী। এক সেকেন্ড বলুন।
আচ্ছা, আমার প্রশ্ন শুভজিৎ বাবু এবং সঞ্জীব বাবু দুজনের সংক্ষেপে, কাছে। হ্যাঁ। আমার প্রত্যেক ভোটের আগে যখন তৃণমূল এবং বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে ওনারা তো 2 কোটি বেকার এবং 2 লক্ষ বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েই এসেছিলেন। তাহলে প্রতিবার ভোটের আগে আমরা শুধু ধর্ম নিয়ে, বাইনারি এবং নেতাদের দুর্নীতি নিয়ে কেন কথা বলতে থাকি? তখন আমাদের বেকারের চাকরির কথাগুলো কোথায় যায়, আমাদের প্রতিশ্রুতিগুলো ধন্যবাদ, কোথায় যায়? ধন্যবাদ। বিজেপি দুর্নীতি একদম নিয়ে তরুণ কথা বলছে প্রজন্মের এবং একজন- বাংলা চাকরি চায়, বাংলার মানুষ ছেলেমেয়েরা যা চাকরি চায়, এটা নিয়ে বিজেপি কথা বলছে। এক সেকেন্ড, এক সবসময় সেকেন্ড, এক রাস্তায় সেকেন্ড। নেমে কথা বলছে। সিঙ্গুরে এক সেকেন্ড, সিঙ্গুরে এক সেকেন্ড। সিঙ্গুরে প্রধানমন্ত্রী এসেছিলেন 18ই জানুয়ারি এবং যুব সম্প্রদায় তারা তাকিয়েছিলেন যে সেখান থেকে শিল্প সম্পর্কে নির্দিষ্ট বার্তা প্রধানমন্ত্রী দেন কিনা, সেই বার্তা শোনা যায়নি। ম্যাডাম ওটা ছিল ম্যাডাম, ওটা ছিল একটা রাজনৈতিক মঞ্চ। ম্যাডাম, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে উনি সিঙ্গুরের প্রশাসনিক জমিতে, বার্তা নিশ্চয়ই দেবেন না। কারখানার জমিতে, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে নিশ্চয়ই কারখানার প্রশাসনিক বার্তা দেবেন না। জমিতে, কারখানার আর জমিতে। চাকরি হচ্ছে কি হচ্ছে না সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আবেদন করছে তারা বুঝতে পারছে যে চাকরি হচ্ছে কি হচ্ছে শুভজিৎ, না। আপনি আর নিজে- রাজ্য সরকারে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হচ্ছে, আর ঠিক পরোক্ষভাবে রাজ্য সরকারের চাকরি 26,000 চাকরি গেছে এবং যারা চাকরি করছিল ঘুষ দিয়ে তাদের চাকরিগুলোকে কোর্টের রায় নষ্ট হয়ে গেল, ডিস্ট্রয়েড হয়ে গেল। তার কোনো উত্তর নেই, তার কোনো উত্তর মাইকটা নেই। রাখুন এক সেকেন্ড। শুভজিৎ, আপনি নিজেও যথেষ্ট তরুণ প্রজন্মের যিনি এই প্রশ্নটা করলেন, আপনি নিশ্চয়ই তার যে আবেগটা সেটা বুঝবেন। সিম্পল প্রশ্ন, তরুণ প্রজন্ম কর্মসংস্থান চায়, কর্মসংস্থান কোথায়? ভাতা নয়, কর্মসংস্থান কোথায়? নবজাগরণ একদিনে হয় না, দীর্ঘদিনে হয়। 15 বছরেও 2011 সালে যখন 2011 সালে এসেছে উত্তর ক্ষমতায়। দিচ্ছি, যিনি প্রশ্ন করেছেন তার উত্তর দিচ্ছি। 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসেছে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন ছিল, আর এই 15 বছরে রাজ্যের উন্নয়নের প্রকল্পের প্রত্যেকটি সুবিধা, এখানে যারা বলছেন তাদের কাছেও লক্ষ্মীর ভান্ডার আছে, তাদের কাছেও স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাদের বাড়িতে যদি কারো শরীর খারাপ হয় বিনা খরচে সেন্ট্রাল গভর্নমেন্ট হাসপাতালে গিয়ে বন্ধ করে চিকিৎসা রাখা হলো করে। কেন? আপনার তো আয়ুষ্মান উত্তর- ভারত 5 লাখ টাকা, আপনার তো প্রশ্ন স্বাস্থ্যসাথী করা চলুন, মানাই না, স্বাস্থ্যসাথীর কারণ সঙ্গে আপনি সঙ্গে কোনো আয়ুষ্মান উত্তরই ভারত কেন দেননি। নয়? আপনার পশ্চিমবঙ্গের প্রশ্ন মানুষ কেন করা বলে না? মানাই না, কারণ আপনি উত্তরই দেননি। আপনার একটা প্রশ্নের উত্তর দেননি। আমাদের সময় একদম শেষ, সময় একদম শেষ। ভোটের ক্যারাভান এখানেই শেষ করতে হবে। এই বনগাঁর মানুষ, এই ইছামতির পাড়ের মানুষ, তারা কোন দিকে তাদের রায় দেন সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভোটের ফলাফল ঘোষণার দিকে আগেই বলেছি, ভোটের দামামা বেজে গেছে। 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ, SIR পরবর্তী, এবং তারপর যেটা মনে করা হচ্ছে যে মার্চের শুরুর দিকেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আমাদের নজর থাকবে বনগাঁর মানুষ তারা কোন দিকে তাদের রায় দেন সেদিকে। আপাতত ভোটের ক্যারাভান এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। দেখতে থাকুন কলকাতা টিভি।